متاسفانه اینجا سقوط کرده دقیقاً দুর্ঘটনা নাকি নাশকতা? হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন নিহতের পর থেকেই এর কারণ নিয়ে নানা মহলে দেখা দেয় প্রশ্ন। এমনকি দুর্ঘটনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিংবা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতা থেকে থাকতে পারে বলেও অভিযোগ করেন অনেকে। যদিও দুর্ঘটনার পর এর সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দেয় ওয়াশিংটন ও তেল আবিব। ভাবির একটা প্রশ্ন, মানে আমেরিকারে সাপোর্ট করেন, আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন ভাবিকে একটু কমেন্টে লিখতে যে আমেরিকার ভক্তকারা না, যারা আমেরিকাতে বসবাস করেন, যাদের সিটিজেন আছে, নাগরিকত্ব আছে, সেখানে লাইফ কাটাচ্ছেন, সেটা আলাদা। আমেরিকার একটা জিনিস ভালো কম বেশি, নিজের দেশের ভেতরে সব কিছু একটা ব্যালেন্স রাখে, লাগাই রাখে শুধু মনে করলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো, আর যারা এদের বিরুদ্ধে কখনো আওয়াজ তোলে, লাইক ইমরান খান ক্ষমতা থেকে সরাই দিছে, পুতিনের বিরুদ্ধে পুরা বিশ্ব এক হইয়া মাঠে নামছে। আজকে ফিলিস্তিনিদের দুর্দশার জন্য চারপাশের সকল সুন্নি মুসলিম দেশগুলো দায়ী। যারা সুন্নি হইতে পারে, তারা আহলে হাদিস হইতে পারে, তারা সালাফি হইতে পারে, কিন্তু মুসলমানদের বিপদের দিনে সে 2 পয়সার কাজে লাগতেছে। পশ্চিমাদের ইন্ধন তো এখানে আছে। ইন্ধনের একটা বড় জায়গায় আপনারা দেখেছেন যে গত বছর নোবেল পুরস্কার দিয়েছে শান্তিতে একজন ইরানি মহিলাকে। এরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। ভাবির একটা প্রশ্ন, মানে আমেরিকারে সাপোর্ট করে, আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন ভাবিকে একটু কমেন্টে লিখতে যে আমেরিকার ভক্তকারা না, যারা আমেরিকাতে বসবাস করেন, যাদের সিটিজেন আছে, নাগরিকত্ব আছে, সেখানে লাইফ কাটাচ্ছেন, সেটা আলাদা। আমেরিকার একটা জিনিস ভালো কম বেশি, নিজের দেশের ভেতরে সব কিছু একটা ব্যালেন্স রাখে, লাগাই রাখে শুধু মনে করলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো, আর যারা এদের বিরুদ্ধে কখনো আওয়াজ তোলে, লাইক ইমরান খান ক্ষমতা থেকে সরাই দিছে, পুতিনের বিরুদ্ধে পুরা বিশ্ব এক হইয়া মাঠে নামছে, আর সর্বশেষ এখন মাঠে নামছিল আমাদের ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে। আল্লাহর ডাকে সারা দিয়ে তিনি চলে গেছেন, নয়তো এদের কপালে দুর্গতি ছিল। এখন তো নাই মাঠে আওয়াজ দেওয়া, আর যার কারণে নতুন সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকার হোয়াইট হাউসে। যে সিদ্ধান্ত আজকে আসছে ভাই, আমি মনে করি এটা একটাই কারণ, এই মুহূর্তে রাইসি নাই তো আর ফিলিস্তিনের কোনো বন্ধু নাই, বাকি যারা আছে সব তো হচ্ছে কথায় কথায় বলে, কাজের বেলায় নাই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইউরোপের 3 দেশ নরওয়ে, স্পেন এবং আরেকটা দেশ কি জানি আমি নাম ভুলে গেছি, এরা সিদ্ধান্ত নিছে যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা উচিত। যখন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, যিনি আবার রাষ্ট্র ক্ষমতায় আসবেন, ইয়ার লাপিদ, তিনি মনে করছেন যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা উচিত কিছু শর্ত দিয়া। এখন এই পরিবেশ দেখা আমেরিকা হুঁশিয়ারি দিচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি এটা দেওয়া যাবে না। বাইডেনের বক্তব্য, ফিলিস্তিনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের সাম্প্রতিক পদক্ষেপের প্রেক্ষিতে হোয়াইট হাউস এই কথা বলছে। এদের এইটাই সমস্যা, মানে কোন রাষ্ট্র কি করবে, কে কেমনে ভাববে, এটা তারা ভাবতে পারবে না, এটা আমেরিকা ভাবাই দিবে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নারী মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন তিনি বলছেন, বাইডেন তার দীর্ঘ ক্যারিয়ার জুড়ে 2 রাষ্ট্রীয় সমাধানের শক্তিশালী সমর্থক। কোন রাষ্ট্রীয়? মুখে মুখে সমাধান এরা শুধু ইসরায়েলের পক্ষে চায়, তবে বাইডেন মনে করছেন দলগুলোর আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব, একতরফা স্বীকৃতির মাধ্যমে নয়। মানে তার মন্তব্য, 3টি ইউরোপীয় দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে যে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে তিনি আপনার কাউন্টার করে এই বক্তব্য দিচ্ছেন। ইউরোপের এই 3টি দেশই বরাবর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু তারা বিবেকের তাড়নায় তারা বুঝতেছে এখানে কি হচ্ছে। এমনকি নরওয়ে ঘোষণা দিয়েছে যে নেহু যদি ওইখানে যায় তারা গ্রেপ্তার করবে তারা। আর এই ঘোষণার পর বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সময়সীমা নিয়ে এগিয়ে যেতে হবে, আর এটা নিয়ে নাকি ইসরায়েলেরা চাপও দিচ্ছে। ওয়াশিংটন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক একটি প্রস্তাবে ভেটো দিয়ে বলছে, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থ বিবেচনা নিয়ে আলোচনার মাধ্যমেই কেবল স্বীকৃতির বিষয়টি আসতে পারে। তো ইসরায়েল কি তোমাদের অঙ্গরাজ্য, তোমাদের সন্তান? আমরা বুঝতে চাই মানে কি? এটার নাম হচ্ছে এদের মানবাধিকার, এটার নাম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। জোয়ারটা কিন্তু উঠতো ইউরোপ জুড়ে, কিন্তু এরা ভয়ে আছে, কারণ আমেরিকার সাথে কেউ পাঙ্গা নিতে চায় না, এটাই বাস্তব। আরো কি কয় ট্রাম্পে দেখেন না, জিডিপির 2% না দিলে আমাদেরকে নেটো দিয়ে আমরা যুদ্ধ করে, তার না দিলে
পুতিনটা লাগাই দেবো তোমার উপরে। চিন্তা করছেন কইয়ের তেল দিয়ে কই ভাজার চেষ্টা। রাইসি নাই আর কারে বলবো, আল্লাহর কাছে বলি মাবুদ আপনি দেখেন বিষয়গুলা। আজকে ফিলিস্তিনিদের দুর্দশার জন্য চারপাশের সকল সুন্নি মুসলিম দেশগুলো দায়ী। যারা সুন্নি হইতে পারে, তারা আহলে হাদিস হইতে পারে, তারা সালাফি হইতে পারে, কিন্তু মুসলমানদের বিপদের দিনে সেই 2 পয়সার কাজে লাগতেছে। পশ্চিমাদের ইন্ধন তো এখানে আছে। ইন্ধনের একটা বড় জায়গায় আপনারা দেখেছেন যে গত বছর নোবেল পুরস্কার দিয়েছে শান্তিতে একজন ইরানি মহিলাকে। এর আগে আমরা দেখেছি যে 2003-এ শিরিন এবাদিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। গত বছর দিয়েছে হচ্ছে নার্গিস মোহাম্মদীকে নোবেল পুরস্কার দিয়েছে শান্তিতে। তো পশ্চিমাদের এখানে ইন্ধন আছে। তো সব মিলিয়ে আগামী মাসের শেষে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে এই প্রেক্ষিতগুলো মাথায় রাখাটা আমাদের জন্য জরুরি। আপনারা দেখেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত কয়েকদিন আগে একটা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন আজারবাইজানে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার সাথে যারা জীবন দিয়েছেন আরও 8 জন, সব মিলিয়ে 8 জন অথবা 9 জন পড়লাম, সব মিলিয়ে হেলিকপ্টারে ছিল। তো উনি ওখানে একটা ড্যাম উদ্বোধন করতে গিয়েছিলেন। এরপরে উনি ফিরছিলেন ইরানের তিব্রিজে, কোনিয়াতে যাবেন ওইদিকে ওনার যাওয়ার প্ল্যান ছিল, সেখানে যাওয়ার পথেই ঘটনাটা ঘটেছে। আপনারা ইতিমধ্যে কিছু ফ্যাক্টস দেখেছেন। একটা হেলিকপ্টার যেটা আমেরিকার বানানো 1971 সালের দিকে 2 ব্লেডেড বেল হেলিকপ্টার 212, এই মডেলের একটা হেলিকপ্টার, এটা বিধ্বস্ত হয়েছে। এবং যেহেতু এটা ইরান 1979 থেকে ব্যবহার করে আসছিল, কিন্তু তার উপরে স্যাংশন থাকার কারণে সে কোনো প্রযুক্তি আপডেট করতে পারছিল না। নতুন প্রযুক্তি কেনা, বিমান কেনা, হেলিকপ্টার কেনা, সেটাও সে অ্যাফোর্ড করতে পারছে না। এই কারণে এটা হচ্ছিল না। তো অ্যাক্সিডেন্টের পরে সে আমেরিকার সাথে যোগাযোগ করেছে, ইউরোপের সাথে যোগাযোগ করেছে, ইউরোপিয়ান কমিশনকে জানিয়েছে সাহায্যের জন্য। আমেরিকা সাহায্য করতে অস্বীকার করেছে। সে কোনো রকম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আপনারা জানেন যে জাতিসংঘের মেম্বার স্টেটরা, সদস্য রাষ্ট্ররা যে কোনো বিপদ আপদে পড়লে যে কোনো প্রাসঙ্গিক রাষ্ট্রকে সে অনুরোধ করতে পারে তাকে সাহায্যের জন্য। তো ইউরোপিয়ান কমিশন ম্যাপিং করার ক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা কোন এলাকাতে হয়েছে সেই স্যাটেলাইট কমিউনিকেশন ব্যাপারে তাদেরকে হেল্প করেছে, কিন্তু আমেরিকা না বলে দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন মোহাম্মদ মখবের, ওনাকে আপাতত ভারপ্রাপ্ত কেয়ারটেকার প্রেসিডেন্ট করা হয়েছে। ইরানের সংবিধান মোতাবেক আগামী 28শে জুনের মধ্যে নির্বাচন করতে হবে। সেখানে নতুন করে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হবে, তারপরে হচ্ছে নতুন প্রেসিডেন্ট হবে আর কি। এখন এর ভিতর থেকে যে তর্কগুলো আসতেছে দেখেন ফ্যাক্টসের উপরে, সেটা হচ্ছে দেখলাম যে শোক বার্তা কারা দিয়েছে এবং ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে। একটা দেখবেন যে শোক বার্তাগুলো দিয়েছে মুসলিম বিশ্বের অনেক দেশ দেয় নেই, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে তারা কোনো শোক বার্তা দেয় নেই। ব্রিটেন দেয় নাই, আমেরিকা দেয় নাই, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছে খুব ছোট আকারে, আর হচ্ছে তুরস্ক দিয়েছে দেখলাম, আফগানিস্তান দিয়েছে, তারপরে হচ্ছে তাদের প্রতিনিধিদেরকেও দেখলাম জানাজাতে উপস্থিত ছিল, ভারতের প্রতিনিধি দেখলাম ছিল ওখানে। এবং ফ্লাড হয়ে গেছে সোশ্যাল মিডিয়া যে শিয়া সুন্নি বিতর্কটা আবার নতুন করে এসছে, এবং এই বিতর্কটা করছে কারা? মুসলমানরা করছে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে কিনা ইব্রাহিম রাইসির মৃত্যুতে, কারণ তারা মুসলমান ছিল কিনা, শিয়ারা মুসলমান কিনা। অনেক জায়গায় দেখলাম ভিডিও বিতরণ, মানে মিষ্টি বিতরণ করা হচ্ছে এমন ভিডিও দেখলাম, যে ওনার মৃত্যুতে এবং ওনার সাথী যারা, সঙ্গী যারা, তাদের মৃত্যুতে মিষ্টি বিতরণ করা হচ্ছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের মৃত্যুতে এই ধরনের মন্তব্য করা এবং এত র্যাপিডলি, এত অল্প সময়ের ভিতরে 2-3 দিন 4 দিনের মধ্যে মারা যাওয়ার, এবং রাষ্ট্র রাজনীতিতে আকিদার সাথে মিলায় ফেলা, বিশ্বাসের সাথে মিলায় ফেলা যে সংকট, সেটা খুব পরিষ্কার বার্তা দেয় যে মুসলিম বিশ্ব, মুসলিম দেশগুলো, মুসলিম সমাজ চিন্তায় কত অপরিপক্ক এখনও, যে তারা ইমান আকিদা এবং দেশের রাষ্ট্র রাজনীতি এই দুইটোর যে আলাদা অরবিট আছে, এগুলোকে যে ভিন্ন জায়গা থেকে দেখতে হয়, সেইটাই তারা দেখতে এখনও শেখে নাই। এবং এই বিতর্কগুলো যেটা করেছে, এই বিতর্কগুলো মধ্যযুগে মুসলমানদের পতনের অনেকগুলো ঘটনা আমাদেরকে মনে করায় দেয়। যে সেই মঙ্গল ইনভেশনের কথা, বাগদাদে যখন মঙ্গলরা ইনভেট করে,
তখন বাগদাদের ওলামায়ে কেরামরা বিতর্ক করছিলেন যে পাগড়ি কত লম্বা হবে, দাড়ি কত বড় করা উচিত, জুব্বা এটা ঠিক আছে কিনা, তারা যেটা পরেন এটা ভিন্ন জুব্বা দরকার। মঙ্গলরা পুরো বাগদাদ লক্ষ লক্ষ মানুষ মুসলমানদেরকে মেরে ফ্ল্যাট করে দিয়েছে। ইতিহাস যারা লিখেছেন, ঐতিহাসিকরা লিখেছেন যে ঘোড়ার হাঁটু পর্যন্ত বাগদাদ রক্তে ডুবে গেছে। তারপরে হচ্ছে ফোরাত এবং দাজলার পানি মাসের পর মাস নাকি লাল হয়ে গেছিল। এত পরিমাণ লাশ চলছে ওখানে মুসলমানদের। আজকে এক্স্যাক্টলি তাই দেখেন মুসলমানদের অবস্থাটা কি, যে একটা স্টেটের হেড অফ এ স্টেট মারা গেছে, তার আকিদা, তার ধর্ম, তার বিশ্বাস, তিনি মুসলমান কিনা, এই ধরনের বিতর্ক টেনে নিয়ে আসা হচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তোমরা কোনো ব্যক্তিকে যদি নামাজ পড়তে দেখো তাহলে তোমরা তার সাক্ষী থাকো যে সে একজন ইমানদার মানুষ। এরপরে আপনি তার আকিদার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, সেটা কোনো সমস্যা নাই, মাযহাবগত দ্বিমত থাকতে পারে, আকিদাগত দ্বিমত থাকতে পারে, কিন্তু সে মুসলমান না মুসলমান, সে কাফের না কি, এটা বিচার তো আরেকজন করবে। সেটা তো উপরওয়ালার তো একটা বিচারের দায়িত্ব আছে, সে তো একটা ঠিকঠাক করে রেখেছে, যিনি আমলনামার হিসাব নেন উনিই তো বিচার করবেন, আমি আপনি কে বিচার করার। তো এই বিতর্কগুলো দেখলাম যে খুব দুঃখজনকভাবে আসছে সোশ্যাল মিডিয়াতে। আপনাদেরকে মনে করায় দেই যে 1979 সালে যে ইরানে যে বিপ্লব হলো, এই বিপ্লবে, ইসলামী বিপ্লবে ইব্রাহিম রাইসি খুব গুরুত্বপূর্ণ প্রমিনেন্ট ছাত্রনেতা ছিলেন তখন, এবং ওনাকে একটা প্রভিন্সে তখন কাদির দায়িত্ব দেওয়া হয়, বিচারকের দায়িত্ব দেওয়া হয়, এবং ওনার বিরুদ্ধে যে অনেকগুলো সমালোচনা আছে, তার ভিতরে একটা সমালোচনা হচ্ছে যে বিপ্লব বিরোধী অনেককে উনি খুব প্রচণ্ড রকম মারাত্মক সাজা দিয়েছেন এবং হত্যা করেছেন, শত শত তার বিরুদ্ধে এই অভিযোগ আছে। এবং এই যারা হত্যার শিকার হয়েছেন তাদের একটা বিশাল অংশ ইউরোপ, আমেরিকাতে, ফ্রান্সে এবং আমেরিকাতে থাকে, এবং তারা এই বিষয়টা তারা প্রায়ই রেইজ করেন, প্রতিবাদ করেন। থাকতেই পারে আপনাদের যে কারো এটা নিয়ে কথা বলার রাইট আছে। তাকে যারা পছন্দ করে তাদের একটা বড় অংশ তার ব্যাপারে যেটা হচ্ছে সে খুবই সাদামাঠা মানুষ, সৎ মানুষ এবং বিপ্লবের পক্ষের মানুষ এবং খুবই নিষ্ঠাবান একজন মানুষ। এই জন্যই আয়াতুল্লাহ খামেনির পরে, যিনি এখন গ্র্যান্ড আয়াতুল্লাহ আছেন, সুপ্রিম লিডার যাকে বলে রাষ্ট্রের, তারপরে অনেকেই ধারণা করছিলেন যে তাকে, সে যেহেতু প্রধান বিচারপতিও ছিলেন, তাকে পরবর্তীতে সুপ্রিম লিডার করা হবে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে, এরকম একটা আলোচনাও সেখানে ছিল। এখন ইরানের রাজনীতির বাস্তবতাটা কি, এই মৃত্যুটাকে আমরা আসলে কিভাবে দেখব? একটা বিষয় দেখেন যে ইরানের যে বিপ্লব, তার ইসলামী বিপ্লব বলে, এটা ইসলামী বিপ্লব কিনা এটা নিয়ে যথেষ্ট পক্ষে বিপক্ষের আলোচনা আছে, এবং দুই পক্ষেই আলোচনাটার যথেষ্ট যৌক্তিকতা আছে। আপনি কোনটা বলতে পারবেন না যে ইরানের এটা ইসলামী বিপ্লব অথবা এটা ইসলামী বিপ্লব না। দুই পক্ষের আর্গুমেন্টটাই যথেষ্ট সফিস্টিকেটেড, এর ভিতরে ইসলামিক থিওলজিক্যাল বেসিস যেমন আছে, পলিটিক্যাল বেসিসও আছে। আপনি এটা আপনার জাজমেন্টের ব্যাপার, আপনি তাকে কোনভাবে দেখেন। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিপ্লব তরুণদেরকে, নতুন জেনারেশনকে কতটুকু আপ্লুত করতে পারছে, তাদের এই ব্যাপারে আগ্রহ কতটুকু আছে তরুণদের, সেটা যথেষ্ট পরিমাণে প্রশ্নবিদ্ধ একটা জায়গা। তার ভিতর একটা জায়গা দেখেন যে সম্প্রতি গত মার্চ মাসে ইরানে সংসদ নির্বাচন হয়ে গেল, ভোট পড়েছে মাত্র 41%। 79 সালে ইসলামী বিপ্লবের পরে ইরানের নির্বাচনে এত কম ভোট কোনো সংসদ নির্বাচনে পড়ে নাই, কোনো মজলিসের নির্বাচনে পড়ে নাই। তেহরানের কোনো কোনো জায়গাতে 8% ভোটও পড়ে নাই, এরকম নিউজ দেখলাম। তাহলে বুঝতে হবে যে যে জিনিসটা তরুণদেরকে আকর্ষণ করছে না সেটার ভবিষ্যৎ ভালো না, সেটার ভবিষ্যৎটা যথেষ্ট শঙ্কিত। জোর করে মেয়েদেরকে বোরখা পরানো, হিজাব পরানো, মানে এটা কতটুকু শরীয়ত সম্মত সেটা একটা আলোচনা আছে। হিজাব না করা একটা মুসলিম মেয়ের জন্য গুনাহ হইতে পারে, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে এটা অপরাধ কিনা, রাষ্ট্র তার নাগরিককে এটা পড়তে বাধ্য করতে পারে কিনা, এটা একটা পলিটিক্যাল ডিবেট আছে। এটার পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের বিতর্ক আছে এবং যথেষ্ট যৌক্তিক আলোচনা আছে। এবং আমরা গত বছর দেখলাম, তার আগের বছরও দেখলাম যে একটা মেয়েকে বোরখা না পরার কারণে যে পিটা পুলিশ মেরে ফেলছে থানাতে নিয়ে। এরপরে ব্যাপক বিক্ষোভ হইল বিশ্ববিদ্যালয়গুলোতে, ছেলেরা মেয়েরা প্রতিবাদ করে তাদের হিজাব
খুলে জ্বালায় ফেলছে, বোরখা খুলে আগুনে পোড়ায় ফেলছে, মেয়েরা চুল কেটে ফেলছে, তারপরে হচ্ছে ওপেন ছেলে মেয়েরা ফ্রি মিক্সিং করতেছে, জড়ায়া ধরতেছে, এগুলোর ছবি দিচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, হুজুরদেরকে ইনসাল্ট করতেছে। ওখানে যারা আয়াতুল্লাহ মোল্লারা আছে দেখবেন পাগড়ি পরা, তাদের পাগড়ি খুলে ফেলতেছে, জামা খুলে ফেলতেছে, চটথাপ্পড় দিচ্ছে, এই ধরনের ঘটনা আমরা দেখেছি। তো এই যে দেশের ইসলামিক যারা ক্লারিক্স আছেন, যারা ধর্মীয় নেতা আছেন, তাদের সাথে যুব সম্প্রদায়ের তরুণ তরুণীদের যে যথেষ্ট পরিমাণ পার্থক্য এবং চিন্তার দূরত্ব তৈরি হচ্ছে, সেটা তাদের ইসলামী বিপ্লবের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি করছে যে ইরান যে ভিত্তিতে বিপ্লব করেছে এই বিপ্লবের ভবিষ্যৎটা আসলে কী। এবং আমরা জানি যে ইরানি বিপ্লবের রাফলি ধরা হয় যে 3টা পিলার আছে ইরানি রেভলিউশন, ইসলামী বিপ্লবের। তার ভিতরে একটা হচ্ছে ইরানি জাতীয়তাবাদ। ইরানটা কিন্তু প্রত্যক্ষ তুর্কিদের মতো প্রচণ্ড জাত্যাভিমানী দেশ আর কি। তার নিজস্বতা, তার ভাষা, তার সংস্কৃতি, সে খুব গভীরভাবে সেটাকে ধারণ করে এবং মানে। তো ইরানি জাতীয়তাবাদ হচ্ছে ইরানি ইসলামী বিপ্লবের প্রথম পিলার। দ্বিতীয়ত হচ্ছে শিয়াইজম, যে ইসলামের যে স্কুল অফ থট আছে শিয়াইজমের মধ্যে কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের উত্তরসূরি কারা হবেন। শিয়ারা বিশ্বাস করে এটা আহলে বাইত থেকে হইতে হবে, এটা আল্লাহ রসুলের রক্তের ভিতর থেকে হইতে হবে, তার বংশধারা থেকে হতে হবে। আর যারা সুন্নি ওলামায়ে কেরামরা সেটার সাথে একমত না, তারা মনে করে ভিতর থেকে বাইরে থেকে যে কেউ হতে পারে, যোগ্য ক্রাইটেরিয়ার উপরে যাদেরকে উম্মাহ নেতা হিসেবে মেনে নেবে। রাফলি এটা হলো মৌলিক পার্থক্য। সেখান থেকেই শিয়াইজম আলাদা হয়ে যাওয়া, শিয়া মানে বিভক্ত হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, গ্রুপ হয়ে যাওয়া, এরকম আর কি। থার্ড পিলার হচ্ছে ইমাম খোমেনিকে বলা হয় যে তিনি বিপ্লবের নেতা। সেই কাউমের মাদ্রাসায় ফাউজিয়া থেকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে একটা বিপ্লবী জনগোষ্ঠী তৈরি করা যায়, বামদেরকে পর্যন্ত, তুদে পার্টিকে পর্যন্ত, এবং যারা বাম ইন্টেলেকচুয়াল ছিলেন আরি শরীয়তের মতো, এই ধরনের লোকদেরকে পর্যন্ত তিনি বিপ্লবে নিয়ে আসছেন। রেজা শাহ পাহলভি এবং এই যে পাহলভি যে ডাইনেস্টি ছিল, এই ডাইনেস্টির বিরুদ্ধে, এবং এই ডাইনেস্টি তো হাইলি সাপোর্টেড বাই দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। পশ্চিমারা যাকে এই ডাইনেস্টিকে বাঁচিয়ে রেখেছিল, বিলিয়নস অফ ডলার এখান থেকে লুটপাট করে তেলে গ্যাসের তারা নিয়ে গেছে। তো সেই ডাইনেস্টির বিরুদ্ধে ইমাম খোমেনি সবাইকে ঐক্যবদ্ধ করেছেন, ডান বাম, আস্তিক নাস্তিক, ধর্মীয় অধর্মীয় সবাইকে। যদিও পরবর্তীতে তিনি সবাইকে ধরে রাখতে পারেন নাই, সেটা অন্য আলোচনা। এইটা 3টা হচ্ছে তাদের ইসলামী বিপ্লবের পিলার। এবং সমালোচকরা বলছেন যে এই প্রত্যেকটা জায়গাতেই রেভলিউশনারি যে এলিমেন্ট আছে সেটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে, সারা দুনিয়া থেকে তারা আইসোলেটেড হয়ে গেছে। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক স্যাংশন চলছে। এই স্যাংশনে তার সে যে বিশাল তেল গ্যাসের উপর ভাসতেছে, এগুলো সে বৈধভাবে বিক্রি করতে পারছে না দুনিয়াতে। বিক্রি করতে না পারার কারণে সে ডলার ইনকাম করতে পারছে না। ডলার ইনকাম করতে না পারে তার প্রয়োজনীয় জিনিসপত্র সে আমদানি করতে পারছে না। খাদ্য পণ্য, শস্য বলেন, মেডিকেল ইকুইপমেন্টস বলেন, যত ওষুধ বলেন, যত প্রয়োজনীয় জিনিস আছে এগুলো সে আনতে পারছে না। এইটাই ইয়াংদেরকে যথেষ্ট খেপিয়ে তুলছে, দেশ ছাড়তে বাধ্য করতেছে। ইয়াংরা অপরচুনিটি পাচ্ছে না, লেখাপড়া করে বেকার থাকতে হচ্ছে, প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছেন না, চাকরি বাকরি পাচ্ছে না। আর পশ্চিমাদের ইন্ধন তো এখানেই আছে। ইন্ধনের একটা বড় জায়গায় আপনারা দেখেছেন যে গত বছর নোবেল পুরস্কার দিয়েছে শান্তিতে একজন ইরানি মহিলাকে। এর আগে আমরা দেখেছি যে 2003-এ শিরিন এবাদিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। গত বছর দিয়েছে হচ্ছে নার্গিস মোহাম্মদীকে নোবেল পুরস্কার দিয়েছে শান্তিতে। তো পশ্চিমাদের এখানে ইন্ধন আছে। তো সব মিলিয়ে আগামী মাসের শেষে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে এই প্রেক্ষিতগুলো মাথায় রাখাটা আমাদের জন্য জরুরি। কারণ ইরানের নির্বাচনে পশ্চিমা ইনফ্লুয়েন্স মারাত্মকভাবে কাজ করবে। সম্প্রতি এটার সাথে যে অনুষঙ্গটা যোগ হয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে, 1-2 সপ্তাহ আগে ইসরায়েলে ইরান অ্যাটাক করেছে। তো ইসরায়েলের চারপাশে মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে একমাত্র মোটামুটি স্টেবল, সামরিকভাবে শক্তিশালী এবং সাগরে তাদের যে ভূমধ্য সাগর এবং রেড সিতে হরমুজ প্রণালী তাদের যে অ্যাক্সেস আছে, এই অ্যাক্সেসের দিক থেকে ইরান সেকেন্ড টু নান, অদ্বিতীয় পাওয়ারফুল রাষ্ট্র। এবং সে যদি চেষ্টা করে, হরমুজ স্ট্রেট যদি সে বন্ধ করে দেয়, সে চাইলে সুয়েজ কানাল বন্ধ করে দিতে পারবে হুতিদেরকে দিয়ে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
কিভাবে সুয়েজ ক্যানাল ব্যবহার করা পশ্চিমাদের জাহাজগুলোকে প্রচণ্ড রকম ডিসরাপ্ট করছে, জাহাজের ব্যয় বেড়ে যাচ্ছে, তেল গ্যাসের খরচ বেড়ে যাচ্ছে, আমদানি পণ্যের খরচ বেড়ে যাচ্ছে, ব্যবসাকে ইন্টারাপ্ট করতে পারে। ঠিক একইভাবে ইরানও সেটা করতে পারবে। তো এটা ইসরায়েলের কাছে এবং পশ্চিমা বিশ্বের কাছে খুব পরিষ্কার যে ইরান একমাত্র রাষ্ট্র যে পশ্চিমা স্বার্থকে প্রচণ্ড রকম ডিসরাপ্ট করতে পারবে। তো আর ইরানেরও প্রচুর স্বার্থ জড়িয়ে আছে চারপাশের শিয়া দেশগুলোতে। দেখেন যে ইরাকে মেজরিটি শিয়া ছিল, কিন্তু সুন্নি শাসন থাকার কারণে তারা ইনফ্লুয়েন্স করতে পারে নাই। সাদ্দামের পরে এখন আপনার ইরাকের নিয়ন্ত্রণের ব্যাপারে কিন্তু আমেরিকার থেকেও ইরান বেশি শক্তিশালী হয়ে গেছে বাগদাদের রাজনীতিতে। সিরিয়াতেও একই অবস্থা। দেখেন আসাদের সাথে খুব ভালো সম্পর্ক, এবং রাশিয়ার সাথে এবং ইরান মিলে আসাদকে টিকিয়ে রেখেছে। লেবাননে হেজবুল্লাহ খুব পাওয়ারফুল মিলিশিয়া অর্গানাইজেশন, যারা রেজিস্ট্যান্ট ফাইটার অ্যাজ ওয়েল, ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াই করছে। খুব পাওয়ারফুল পজিশন আছে ইরানের সেখানে। ইয়েমেনে দেখেন হুতি বিদ্রোহীদের সাথে এত বছর যুদ্ধ করেও সৌদি আরব থেকে শুরু করে পশ্চিমারা সেখানে যুদ্ধে হেরে গেছে, এবং চায়নার মধ্যস্থতায় সৌদি আরব ইরানের এর সাথে সম্পর্ক নেগোশিয়েট করতে হয়েছে, এবং নতুন করে অ্যাম্বাসি স্থাপন করা থেকে শুরু করে যেগুলো করা সেগুলো করছে। ব্যবসা বাণিজ্য রেগুলারাইজ করবার চিন্তা করছে। তো সেই জায়গাতে এবং দেখেন যে পশ্চিমাদের সাথে ইরান যে পারমাণবিক ডিলটা করেছে 5+1, সেখানে মানে সারা দুনিয়ার মানে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রগুলোর সাথে তেহরান যে লেভেলে নেগোশিয়েট করেছে, এই লেভেলে কোনো মুসলিম কান্ট্রি নেগোশিয়েট করবার মতো ক্যাপাসিটি কয়জনের আছে? টার্কির হয়তো আছে, কয়জনের আছে? তো ইরান সেই লেভেলের একটা পাওয়ারফুল মুসলিম রাষ্ট্র, প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে। অতএব এই বাস্তবতাতে হচ্ছে যে আগামী দিনে তেহরানের রাজনীতি এবং তেহরানের ভবিষ্যৎকে আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং খুব আকিদা এবং ইমানদারিতার ভিত্তিতে রাষ্ট্র রাজনীতি বোঝার চেষ্টা করাটা একটা বোকামি হবে। তাই যে যারা এগুলো করছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, দয়া করে এটাকে নিজেদের মধ্যে রাখেন, ব্যক্তিগতভাবে রাখেন। তার মাযহাব, তার মতবাদ, তার ফেরকা আপনার পালন করা জরুরি না, সে বাধ্য করছে না, কিন্তু রাষ্ট্র রাজনীতির জায়গাতে সে খুব পাওয়ারফুল ভয়েস হয়ে উঠেছে। এবং দেখেন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে কারা সবচেয়ে বেশি হেল্প করছে? ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রত্যেকটা সংগঠনের সাথে ইরানের সম্পর্ক ভালো, কারণ ইরান তাদেরকে টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে সাহায্য করছে। অতএব সেটা অনেক মুসলিম রাষ্ট্র করছে না। আজকে ফিলিস্তিনিদের দুর্দশার জন্য চারপাশের সকল সুন্নি মুসলিম দেশগুলো দায়ী। যারা সুন্নি হইতে পারে, তারা আহলে হাদিস হইতে পারে, তারা সালাফি হইতে পারে, কিন্তু মুসলমানদের বিপদের দিনে সে 2 পয়সার কাজে লাগতেছে না। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে একজন মুসলমানের সাহায্যে আরেকজন মুসলমান কখন কাজে লাগতেছে, সেই পলিটিক্সটাও আমাদের বোঝা দরকার। তো এই সব কিছু মিলে বড় ক্যানভাসে শহীদ ইব্রাহিম রাইসির মৃত্যু, তার সহকর্মীদের মৃত্যু, শাহাদাতকে দেখতে হবে, এবং ভবিষ্যতের তেহরানের রাজনীতি। সবাইকে ধন্যবাদ।